সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭ মে মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে সাংবাদিকদের প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করল ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এক আদেশে এই বিধিনিষেধ কার্যকর করেন। এর ফলে এখন থেকে পেন্টাগনের বেশিরভাগ এলাকায় সাংবাদিকদের সরকারি অনুমতি ও দেহরক্ষী ছাড়া প্রবেশ নিষিদ্ধ হলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল তথ্য রক্ষা করার জন্য জরুরি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আমেরিকার হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার ৫ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। আরেকটি নিরাপত্তা সূত্র থেকে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় খাবার আল মারাকশার উত্তরে মার্কিন হামলার ৫ জন নিহত হয়েছে। অঞ্চলটি পাহাড়ি এলাকায়, যা আল কায়েদার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। সেই সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ইসরায়েলের হামলায় গাজার এক নারী চিকিৎসকের ১০ শিশু সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছে। শুক্রবার ওই চিকিৎসকের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ওই চিকিৎসকের স্বামী ও এক সন্তান গুরুতর আহত হয়েছেন। ওই মহিলা চিকিৎসকের নাম আলা আল নাজ্জার। তিনি দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে কাজ করতেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল শুক্রবার জানিয়েছেন, হামলার পর নাজ্জারের বাসা থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। নেতানিয়াহুর কাছে ইসরায়েলের পণবন্দীদের স্বজনদের প্রশ্ন, আপনি ঘুমাতে পারছেন কিভাবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় পণবন্দী থাকা ইসরায়েলের পরিবারের সদস্যদের ক্ষোভ আরও জোরালো হয়ে উঠেছে। প্যালেস্তাইনে ইসরায়েলের অভিযান ও প্রাণঘাতী বোমা হামলায় তাদের প্রিয়জনদের মুক্তি পাবার বিষয়টি চরম ঝুঁকিতে পড়ায় নেতানিয়াহুর সমালোচনা করতে শুরু করেছেন তারা। শনিবার তেল আভিভ, সার হানেগেভ জংশন, রিয়াদ ও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। বন্দি মুক্তি এবং ৭০ দিনের যুদ্ধবিরতি, আমেরিকার এই প্রস্তাবে রাজি হলো হামাস। বল এবার ইসরায়েলের কোর্টে। ২০২৩ সালের ৭ই অক্টোবর প্যালেস্তাইন সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাসেম ব্রিগেড ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরে বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ ধারাবাহিকভাবে গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। নয়া যুদ্ধবিরোধী প্রস্তাবে সেই ধ্বংসযজ্ঞে ইতি পড়ে কিনা সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুনিয়া। সব ধরনের সমস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় ইরানে গিয়ে বললেন পাক প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, জানালো বাংলাদেশি সেনাবাহিনী। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে ২৫ কোটি টাকার মাছ ধরা জাল কিনল ইউক্রেন। ইউক্রেন সেনা দুভাবে ব্যবহার করছে এই জাল। প্রথমত আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে, দ্বিতীয়ত নজরদারি ও বোমা ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে। আসছি দেশের খবরে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশেষে স্বীকার করে নিলেন, ভারতীয় সেনার আক্রমণের আধ ঘন্টা আগে পাক সরকারকে অপারেশন সিন্দুর সম্পর্কে জানানো হয়। সোমবার সকালে বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির এক বৈঠকে তিনি এই তথ্য দেন। পহেলগাঁও কাণ্ডে স্বামীহারাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশ জুড়ে সমালোচনার মুখে এবং রাজনৈতিক দলগুলির চাপে মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি সাংসদ। নগদ কাণ্ডে ৩ বিচারপতির অনুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না। সম্প্রতি তথ্যের অধিকার আইনের আওতায় এক আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। নগদ কাণ্ড নিয়ে অনুসন্ধান রিপোর্ট দেখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের এক আইনজীবী। তার আবেদন খারিজ করার সময় শীর্ষ আদালত পুরনো এক মামলার রায়ের প্রসঙ্গ উল্লেখ করে এই কথা বলেন। এনডিএ সরকারের ১০ বছরে মাথাপিছু আয়ের বৃদ্ধি হয়েছে দ্বিগুণ। আমরা খুশি, তবে ইউপি এর 10 বছরে বৃদ্ধি ছিল দ্বিগুণেরও বেশি। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এর মন্তব্যে সোমবার এই প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম। গত শনিবার নীতি আয়োগের 10ম প্রশাসনিক পরিষদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন সুব্রহ্মণ্যম।
প্রকৃতি শোভা দেখতে জলপ্রপাতের মাথায় চড়েছিলেন অতি উৎসাহী 5 পর্যটক, কিন্তু একটানা বর্ষণে সেখানে আটকে পড়েছিলেন তারা। শেষমেশ স্থানীয়দের প্রচেষ্টায় ঘণ্টাখানেক পর উদ্ধার করা হয় 5 জনকেই। সোমবার দক্ষিণ কর্ণাটকের এরগন্ডি জলপ্রপাতে ঘটনাটি ঘটেছে। জলের তোড়ে ভেসে গিয়ে বড়সড় বিপদ ঘটার আগেই নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে আটকে পড়া পর্যটকদের। সাম্প্রদায়িক ভেদাভেদের বিরুদ্ধে লড়াইয়ে আহ্বান জানিয়ে রাজ্যে রাজ্যে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। আড়ম্বরের সাথে পালন করা হলো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়। রাজ্যপালের পদত্যাগের দাবিতে আবারও উত্তপ্ত হলো মণিপুর। সেনা পুলিশ সংঘর্ষে আহত 40। প্রথম 4 মাসে উত্তরপ্রদেশে 13,000-এর বেশি পথ দুর্ঘটনা ঘটেছে, একটি প্রশ্ন উত্তরে জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার। 11 বছর ধরে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে, বলল কংগ্রেস। মধ্যপ্রদেশ এখন দেশের ধর্ষণের রাজধানী হয়ে উঠেছে। প্রতিদিনই এই রাজ্যে কোনো না কোনো ধর্ষণের ঘটনা ঘটছে, অভিযোগ জানালো কংগ্রেস। গতকাল সোমবার এবিভিপি এবং এনএসইউআই এর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উনি একজন পাকিস্তানি। কর্ণাটক বিজেপির প্রথম সারির নেতা এন রবি কুমার সেই রাজ্যের মুসলিম মহিলা আইএএস অফিসার ফৌজিয়া তারানুমকে সরাসরি পাকিস্তানি বলে নিশানা করলেন। সিকিম স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পেয়েছে 50 বছর আগে। সেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী বৃহস্পতিবার সিকিমের রাজধানী গ্যাংটকে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার সকালের মধ্যেই ছাড়তে হবে গ্যাংটক। মোদি সফরের জন্য পর্যটকদের নির্দেশ দিল সিকিম সরকার। এখন রাজ্যের খবর। ফের উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের মজমপুর। রবিবার রাতে ব্রাউন সুগারের কারবারি 2 দল দুষ্কৃতীর মধ্যে বিবাদ বাধে। তারপরেই শুরু হয় গোলাগুলির লড়াই। করিম শেখ নামে বছর 28-এর এক তরুণের গুলি লাগে, তার পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। তবে ব্রাউন সুগারের টাকা পয়সার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করেই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। হলফনামা দিয়ে নিজের দোষ স্বীকার করুক সরকার। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী জানান যে দায় তাঁর। অস্বচ্ছতা চিহ্নিত হয়নি যাদের, পরে কোনো সমস্যা তাঁদের কারো নিয়োগে ধরা পড়লে তার দায় নিজে নিন। এই মর্মে স্পেশাল রিভিউ পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্টে, বললেন সুজন চক্রবর্তী। সোমবার চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা সচিব বৈঠক করলেও ছিলেন না শিক্ষামন্ত্রী। সুজন চক্রবর্তী আরও বলেন, মুখ্যমন্ত্রী দেখা করছেন না কারণ উনি ধরা পড়ে যাবেন। চাকরি দেওয়ার জন্য ব্যবস্থাপনা হয়নি, ব্যবস্থাপনা হয়েছে চাকরি চুরির জন্য। চাকরিহারারা এবং চিহ্নিত অস্বচ্ছের তালিকা নেই, এমন শিক্ষকদের পক্ষে এই দাবি তুললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। চাকরিহারা এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা প্রদানের সিদ্ধান্তের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার ভাতা নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতা করে এই মামলাটি করেছে একটি সংগঠন। সোমবার হাইকোর্টে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, এভাবে চাকরিহারা সরকারি কর্মীদের ভাতা দেওয়া যায় না, এটা অনৈতিক। আদালতের কাছে তাদের আবেদন, রাজ্যকে নির্দেশ দেওয়া হোক এই সিদ্ধান্ত প্রত্যাহারে। শুক্রবার মামলাটি গৃহীত হয়েছে। জন্মলগ্ন থেকে যা হয়নি এবার সেটাই করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মের নিয়ম না মানলে এবার থেকে কড়া পদক্ষেপ করতে চলেছে তারা। সম্প্রতি এক নির্দেশিকা জারি করা হয়েছে যাতে উল্লেখ রয়েছে নির্দিষ্ট নিয়ম না মানলে এবার থেকে জরিমানা দিতে হবে যাত্রীদের। আগামী 1 জুন থেকে চালু হচ্ছে এই নতুন বিধি। কলকাতা মেট্রো এমনিতে অনেক নিয়ম রয়েছে, কিন্তু বেশিরভাগ নিয়মই মানেন না সাধারণ যাত্রীরা। এই সব নিয়মগুলির মধ্যে অন্যতম প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন না পার করা। সেই নিয়মে আরও কড়াকড়ি হতে চলেছে। এবার থেকে এই লাইন পেরোলে 250 টাকা জরিমানা দিতে হবে আম যাত্রীদের। শেষে খেলার খবর। সিঙ্গাপুর ওপেন সুপার 750 টুর্নামেন্টে চ্যালেঞ্জের নেতৃত্ব দিয়ে মঙ্গলবার অ্যাকশনে ফিরবেন ভারতের প্রিমিয়ার ব্যাডমিন্টন ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। ক্রিকেটের বিভিন্ন রাজ্য সংস্থাগুলো ছেলেদের পাশাপাশি মেয়েদেরও টি-20 লিগ শুরু করেছে। সিএবি যেমন 1 বছর আগে প্রো টি-20 লিগ শুরু করেছে, এবার বিদর্ভের ক্রিকেট সংস্থাও শুরু করতে চলেছে টি-20 লিগ। সিএবির মতো সেখানেও ছেলেদের পাশাপাশি মেয়েদের লিগ হবে। সেই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে বাংলার ঝুলন গোস্বামীকে। ছেলেদের বিভাগে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন উমেশ যাদব। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত।
নমস্কার।